রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ শুরু। এজেন্ডার সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও দ্বিকক্ষ সংসদ সহ নানা ইস্যু। লন্ডন বৈঠকের পর রাজশাহী জুড়ে নির্বাচনী আলোচনা মাঠ গোছাচ্ছে বিএনপি জামায়াত। ফেব্রুয়ারিতে নির্বাচন আপত্তি এনসিপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই নির্বাচনে ইনশাআল্লাহ পরিবেশ পরিস্থিতিতে অবশ্যই অংশগ্রহণ করবে। অভ্যুত্থান নির্ধারণ করে দিয়েছে বিগত স্বৈরাচার, তাদের বিচার নিশ্চিত করা। দিনাজপুরের ফুলবাড়িতে পিকআপ ভ্যান মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, 2 যুবক নিহত, চালক হেলপার পলাতক। জনবলের অভাবে বন্ধ কুমিল্লার 2 হাসপাতালে 50 আইসিইউ বেড, জরুরি সেবা বঞ্চিত রোগীরা দ্রুত চালুর দাবি। বর্ষার শুরুতেই পর্যটন সমাগমে মুখর টাঙ্গুয়ার হাওর, ফিরেছে অর্থনৈতিক প্রাণচাঞ্চল্য, আবাসন সংকট সহ নানা অভিযোগ। ইরানি ড্রোন আর ক্ষেপণাস্ত্রে করছে ইসরায়েল, ভবন তেল শোধনাগার বিধ্বস্ত, তেহরান খালি করার হুঁশিয়ারি ট্রাম্পের। এবং গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিং ফিল্ডিং, 50 রানের আগেই নেই 3 উইকেট। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে রয়েছি আমি সাইন ইসলাম। এবার বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আবার আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। বেলা 11:30টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় আলোচনা। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, সিপিবি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ 33টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা আলোচনায় অংশ নিচ্ছেন। আজকের সংলাপের আলোচ্য ইস্যু আছে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া সহ অনির্ধারিত কিছু বিষয়। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে চলছে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফা সংলাপ। পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাত। নিশাত, বৈঠকে কোন কোন দল অংশ নিচ্ছেন এবং সূচনা বক্তব্য কি বললেন কমিশন সভাপতি? বিস্তারিত নিয়ে জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে জানেন যে বিভিন্ন সংস্কার কমিশনের মাধ্যমে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে এবং সেই ঐকমত্য কমিশনের কাজটাই ছিল বিভিন্ন সংস্কার কমিশন যে বিষয়গুলো উপস্থাপন করবেন, অর্থাৎ প্রত্যেকটি সেক্টরে বিশেষ করে আইন কার্যক্রম, বিচার কার্যক্রম, দেশের অন্যান্য যে কার্যক্রম সবকিছু মিলিয়ে কিন্তু প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। তারা তাদের মতামত পেশ করেছেন এবং সেটি সুপারিশগুলো কিন্তু এখন যে ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে সেই ঐকমত্য কমিশনের মাধ্যমে সেগুলো পেশ করা হচ্ছে এবং সেই সাথে ঐকমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ রয়েছেন, প্রতিনিধি দল রয়েছেন, তারা কিন্তু দ্বিতীয় দফায় একসাথে হয়েছেন এবং সেই সাথে দ্বিতীয় দফায় কিন্তু বিভিন্ন ঐকমত্য কমিশনের যে মতামতগুলো সেই মতামতগুলো চূড়ান্ত করার লক্ষ্যে তাদের সাথে বসছেন এবং সেক্ষেত্রে আমরা দ্বিতীয় দফার বৈঠকটি ঠিক 11টা এখানে শুরু হয়েছে। এর আগেও 2 দিন এই বৈঠক হয়েছিল এবং সে সাথে আগামী আরো 2 দিন এই বৈঠক চলবে। এভাবেই যে বিভিন্ন সংস্কার কমিশন তাদের যে মতামতগুলো দিয়েছে সেগুলোর প্রেক্ষিতে কিন্তু এই ঐকমত্য কমিশনের ডাকে বিভিন্ন রাজনৈতিক দল একত্রিত হয়েছে এবং সেই সাথে যদি আমরা জানিয়ে রাখি আজকের যে রাজনৈতিক দলগুলো, প্রত্যেকটি রাজনৈতিক দল 11টার মধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং সেই 11টার মধ্যে উপস্থিত হওয়ার সাথে সাথেই সেই বিষয়গুলো আলোচনায় আসবেন। আজকে সংবিধানের ৭০ নং অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, আইনসভায় নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি যে নিয়োগ প্রক্রিয়া সেটি এখানে আজকে আলোচনায় আসবেন এবং সেই সাথে যদি আমরা জানিয়ে রাখি এ বিষয়ের আলোচনার প্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই যে ঐকমত্য কমিশনের সভাপতি আলী রিয়াজ তিনি শুরুতেই কথা বলেছেন সাংবাদিকদের সাথে। তিনি যে বিষয়টি তুলে ধরেছেন আসলে প্রত্যেকটা বিষয় কিন্তু সকল রাজনৈতিক দল যে এক থাকবে সেটিও না, তবে সামগ্রিকভাবে যেন সবাই ঐকমত থাকে সেই আহ্বান জানিয়েছেন। দেশের স্বার্থে এবং রাষ্ট্রের সাথে সব বিষয়ে যেন সবার সমন্বয়ে একটি যে ঐক্যে মানুষ পৌঁছাতে পারে, রাজনৈতিক দলকে ঐক্যে পৌঁছাতে পারে এবং যেটি সাধারণ মানুষের কল্যাণের কাজ করবে সে বিষয় যেন ঐকমত থাকে রাজনৈতিক দলগুলো, সেই আহ্বান জানিয়েছেন শুরু থেকে। তবে এখন ইতিমধ্যে বৈঠক শুরু হয়েছে, যে আলোচনা সন্ধ্যা নাগাদ চলবে
এবং আজকে যে আলোচিত বিষয়গুলো সেগুলো নিয়ে সন্ধ্যা পর্যন্ত আলোচনা চলবে এবং এখনই শুরু হয়েছে এবং সেটি কয়েকটা দফায় সেই আলোচনাগুলো চলবে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং আগামী আরো দুদিনও এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তবে আজকে যে বিষয়গুলো সেগুলো নিয়েই সামগ্রিকভাবে রাজনৈতিক দলগুলো একটি ঐক্যমতে পৌঁছাবে এমনটাই প্রত্যাশা করা যাচ্ছে এবং সেই সাথে অন্যান্য যে সংস্কার কমিশন তাদের যে মতামতগুলো রয়েছে এবং সেই সাথে জুলাই সনদের বিষয়ে আলোচনা হবে এবং জুলাই সনদ চূড়ান্ত করার ক্ষেত্রে আজকে যে ঐক্যমত কমিশনের দ্বিতীয় দফার যে বৈঠক রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা কিন্তু আলোচনা করবেন, নেতৃবৃন্দরা যারা প্রতিনিধি দল তারা আলোচনা করবেন। সেই সাথে জুলাই সনদ চূড়ান্ত করার লক্ষ্যে প্রধান উপদেষ্টা বরাবর পরবর্তীতে তারা একটি নির্দিষ্ট যে লক্ষ্যে পৌঁছাতে পেরেছে সেটি আলোচনা। আপনারা জানেন যে জুলাই আন্দোলনের সময় যে জুলাই সনদ সেটি কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। তো সবকিছু মিলিয়ে দেশের স্বার্থ, সামগ্রিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু মিলে এই পরিস্থিতি স্বাভাবিক থাকতে এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক সহ দেশের আগামীর দিনগুলো যেন সুন্দরভাবে ঐক্যভাবে কাটে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ না সৃষ্টি হয়, সংস্কার মাধ্যমে কিন্তু এই সংস্কার কমিশন একটি নির্দিষ্ট ঐক্যমতে পৌঁছাবে এমনটাই প্রত্যাশা করা যাচ্ছে। তো এই ছিল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে ঐক্যমত কমিশনের দ্বিতীয় দফার বৈঠকে আমার কাছে থাকা সবশেষ খবর। ধন্যবাদ নিশাত আপনাকে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে চলছে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার সংলাপ। এই বিষয়ে বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিশাত। বিতর্কিত ৩ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের এক বৈঠকে এই নির্দেশ দেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এই তথ্য জানায়। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, সফররাজ হোসেন ও ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া সহ অন্যান্যরা। বৈঠকে কমিশন সদস্যরা জুলাই সনদ তৈরির কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন আর লন্ডন সফরের অভিজ্ঞতা তুলে ধরে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের ওপর জোর দেন প্রধান উপদেষ্টা। গেল ১.৫ দশকে সংঘটিত গুমের সব ঘটনা তদন্তে জাতিসংঘের যে কোনো ধরনের সহযোগিতা বাংলাদেশ আন্তরিকভাবে গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্লাজিনা বারানোস্কা এবং সদস্য আনা লোরেনা ডেলগাদিও পেরেজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা জানান, জাতিসংঘ গুম নিয়ে চলমান তদন্ত প্রক্রিয়ায় সম্পৃক্ত হলে প্রক্রিয়াটি আরও শক্তিশালী হবে। এ সময় জাতিসংঘের কর্মকর্তারা গুমের ঘটনার প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের নেয়া পদক্ষেপ, বিশেষ করে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সনদে বাংলাদেশের সংযুক্তির প্রশংসা করেন। গুমের ঘটনা প্রতিরোধে এখনও অনেক কিছু করা আছে বলেও মন্তব্য করেন তারা। জুলাই আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাইব্যুনাল। হাজিরা না দিলে অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এ সময় ২৪ জুনের মধ্যে তাদের ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। নিয়ম অনুযায়ী এর পরের ধাপে 2 আসামি হাজির না হলেও পলাতক দেখিয়ে তাদের অনুপস্থিতিতে অভিযোগ গঠন করা হবে। প্রসিকিউটর জানায়, মামলাটি এখন বিচারের 3য় ধাপে রয়েছে। মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পাশাপাশি আসামি পুলিশের তৎকালীন মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি আসামির মধ্যে সাবেক আইজিপি মামুন গ্রেফতার আছেন। লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকের পর নির্বাচনী আলোচনা দেশজুড়ে। বিএনপি মনে করছে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা কেটে গেছে। দলটি সাংগঠনিকভাবে প্রস্তুতি শুরু করেছে। জামায়াতে ইসলামী আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে নির্বাচনের। রাজশাহীর 6টি সংসদীয় আসনের 5টিতে তাদের প্রার্থীর নাম প্রকাশ করেছে। তবে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আপত্তি আছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির। কাজী শাহিদের প্রতিবেদন। লন্ডনে ইউনূস তারেক বৈঠকের পর এখন নির্বাচনী আলোচনা দেশ জুড়ে। কেন্দ্র থেকে তৃণমূল সবখানে আলোচনায় আগামীর জাতীয় সংসদ নির্বাচন। একটা অবস্থা আছে, দেশ খুব খারাপ পরিস্থিতি। এই অবস্থাতে
অবশ্যই ভোটের দরকার, গণতান্ত্রিক সরকার অবশ্যই দরকার। এই রাষ্ট্রের যদি গতি ফিরিয়ে আনার প্রয়োজন মনে করে কিংবা রাষ্ট্রে যদি গতি ফিরিয়ে আনতে চায় তাহলে অবশ্যই অতি দ্রুত নির্বাচন দেওয়া উচিত। কারণ নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন হবে, তার ফলে রাষ্ট্রের গতি ফিরে আসবে। যদি কালকে নির্বাচন হয় সেটা সব থেকে বেটার হয় এবং সাধারণ জনগণের মধ্যেও এই একই পারসেপশন। ঠিক আছে, দেশের জনগণ অতিরিক্ত কিছু চায় না। একটা নির্বাচন হলে নির্বাচিত সরকারের হাতে দেশটা যদি আসে তাহলে সকলের ভিতরে একটা স্বস্তি আসবে। রাজশাহীতে আগে থেকেই দলের প্রার্থীদের মাঠে নামিয়েছে জামাত। অন্তর্বর্তী সরকার ও বিএনপি আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারে একমত, যা চাঙ্গা করেছে বিএনপির স্থানীয় রাজনীতি। অচিরেই নির্বাচন কমিশন ঘোষণা করবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই নির্বাচনে ইনশাল্লাহ পরিবেশ পরিস্থিতিতে অবশ্যই অংশগ্রহণ করবে। নির্বাচন ফেব্রুয়ারি মাসের মধ্যে হলে আমাদের কোনো অসুবিধা নাই, বরং এই সময়টা সুন্দর সময় দেশের পরিস্থিতি পরিবেশের জন্য। এনসিপি বলছে আপাতত প্রার্থী ধরে নয়, জনসম্পৃক্ততা বাড়াতে কাজ চলছে। শীঘ্রই ভোটের মাঠেও শক্তি সামর্থ্য দৃশ্যমান হবে দলটির। এনসিপি একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা করার মতো জায়গায় আছে, যেখানে আমরা কতগুলো শর্ত মনে করি যে অভ্যুত্থান নির্ধারণ করে দিয়েছে বিগত স্বৈরাচার, তাদের বিচার নিশ্চিত করা, একই সাথে যেই ব্যবস্থার উপর দাঁড়িয়ে এই স্বৈরাচার তৈরি হলো, ফ্যাসিবাদ কায়েম হলো, সেই ব্যবস্থাকে বাংলাদেশের থেকে চিরতরে বিতরণ করা। রাজশাহীর সবগুলো আসনেই আধিপত্য বিএনপির, এবার তাতে ভাগ বসাতে চায় এক সময়ের জোটসঙ্গী জামাত। তবে নবীন দল হিসেবে এনসিপির চমক থাকছে কি, সেই প্রশ্ন সাধারণ ভোটারদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ফুলবাড়ী উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে মোটরসাইকেলের 2 আরোহী। মঙ্গলবার সকাল 6:45টার দিকে বৃষ্টির মধ্যেই দিনাজপুর থেকে ফুলবাড়ীমুখী মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। ঘটনাস্থলে একজন মারা যায়। হাসপাতালে নেয়ার পথে অপরজনের মৃত্যু হয়। ফুলবাড়ী থানার ওসি AKM খন্দকার মহিবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা পিকআপ চালক ও হেলপারকে আটক করলেও পুলিশ পৌঁছতে দেরি করায় পালিয়ে যায়। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মৌলভীবাজারের 10ম শ্রেণীর এক শিক্ষা স্কুল ছাত্রীকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত জুনেল আগেও নারী নির্যাতন মামলায় জেল খেটেছেন। মুক্তি পেয়ে ফের সে ভয়ঙ্কর রূপ নিল। এ ঘটনায় তার দৃষ্টান্তমূলক বিচার চেয়েছে পরিবার ও এলাকাবাসী। সহকর্মী সালে এলাহি কুটির পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। মৌলভীবাজারের কুলাউড়া ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী নাফিসা জান্নাত আঞ্জুমকে নৃশংসভাবে হত্যা করেছে স্থানীয় বখাটে জুনেল মিয়া। প্রাইভেট পড়তে গিয়ে বাড়ি ফেরার পথে জুনেল তাকে অনুসরণ করে জঙ্গলে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। বহু খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন পুলিশের সহায়তায় জঙ্গলের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে। নারী ঘটিত ঘটনায় সংশ্লিষ্ট আলামতের ভিত্তিতে পুলিশ জুনেলকে আটক করে এবং জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে। এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে সচেতন যুব সমাজ বিক্ষোভ মিছিল করে জুনেলের ফাঁসির দাবি জানিয়েছে। তারা নিয়ে আইসেন চোখ পান্তি যে কোনভাবে মারছো, কোন জায়গায় তাই নিচো কিলা মারছো, সব তাই দেখাইছি যে মেয়ের বুরকা কিতা করছো, বুরকাটা নিয়ে আমার বাড়ির পিছিয়ে একটা বাউন্ডারির ভিতরে ওটা বার করে দিছি। যেহেতু হত্যাকারীরা ধরা হয়েছে, সেই হত্যাকারীর অতি দ্রুত সময়ে স্বল্প সময়ের ভিতরে আমরা ফাঁসি চাই। তারপরে খোঁজাখুঁজি করি, অনেক খোঁজাখুঁজি করি, 2 দিন পরে তাই লাশ পাওয়া গেছে। তারা খালে মা বাপ সব বাপর তো ক্যান্সার বেমার আজ প্রায় 6 বছর থেকে। এর আব্বার অবস্থা খুব খারাপ, মার অবস্থাও খুব খারাপ। এর বিচার চাই আমরা। আমি নাফিজার হত্যাকারীর বিচার চাই, ফাঁসি চাই। অর্বন ফরদাসির বুরকা পিন্দিয়া গেছে প্রাইভেটে, বুরকা পিন্দিয়া যাওয়ার পরেও নৃশংসর চোখ গেলে খারাপ পাবে তাই বাইদি। তার বিচার চাই, সুষ্ঠু বিচার চাই আমার বোনের কোথায়, আর কিচ্ছু আমি চাই না। হত্যার পরপর ওই ছাত্রীর মরদেহ জঙ্গলে ফেলে দেওয়া হয় বলে জানান পুলিশ সুপার। সেটার উপর নির্ভর করে আমরা কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আমাদের কাছে এটা স্বীকার করছে যে সেই ঘটনার সঙ্গে সরাসরি সে জড়িত এবং করেছে। রেপের চেষ্টা করছে, রেপ করতে সে চিৎকার করে যখন তার মুখ আটকে রাখে, মুখ আটকে তাকে গলা টিপে হত্যা করে। দ্রুত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান নাফিসার পরিবার ও এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। মুন্সিগঞ্জ লঞ্চঘাটের পন্টুন থেকে ধলেশ্বরী নদীতে পড়ে নিখোঁজের 29 ঘণ্টা পর উদ্ধার হয়েছে যুবক লোকমান হোসেনের মরদেহ।
মঙ্গলবার সকাল 7:30টায় মুন্সিগঞ্জ সদরের মোল্লাচর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ডুবুরি দল। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, সোমবার সকাল থেকে নিখোঁজ লোকমানকে উদ্ধারের ডুবুরি দল কাজ শুরু করে। রাতভর অভিযান স্থগিত থাকলেও সকালে ফের শুরু হলে মরদেহ খুঁজে পাওয়া যায়। ফায়ার সার্ভিস জানায়, ভোলার তজুমুদ্দিন থেকে ঢাকাগামী লঞ্চ ফারহান ৩ সোমবার দিবাগত রাত ২টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে যাত্রা বিরতিতে নোঙর করে। ওই সময় ঘাটে নামার পর পুনরায় লঞ্চে উঠতে গিয়ে নদীতে পড়ে যায় লোকমান। নতুন করে করোনার সংক্রমণ ঠেকাতে সারা দেশে হাসপাতালে যেখানে প্রস্তুতি চলছে, সেখানে জনবলের অভাবে বন্ধ হতে চলেছে কুমিল্লার একটি সরকারি হাসপাতালের সব আইসিইউ বেড। আগে থেকে বন্ধ রয়েছে আরেকটি হাসপাতালের 20টি বেড। দ্রুত এসব ইউনিট চালু করা না গেলে জরুরি মুহূর্তে সেবা বঞ্চিত হবেন রোগীরা। সুমন কবিরের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় 2020 সালের জুনে কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হয় দুটি বিশেষ আইসিইউ ইউনিট। এসব ইউনিটে জনবল নিয়োগ দেওয়া হলেও গত বছরের ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হয়। 8 মাস ধরে চিকিৎসক স্টাফদের বেতন ভাতা বন্ধ থাকায় অনেকটাই অচল হয়ে পড়ে আছে 150 কোটি টাকা মূল্যের আইসিইউ সরঞ্জাম। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জনবল সংকটে একেবারেই বন্ধ হয়ে পড়ে আছে 30টি আইসিইউ বেড। এদিকে 3 জন চিকিৎসক ও 4 জন নার্স দিয়ে চলছে কুমিল্লা জেনারেল হাসপাতালের 10টি আইসিইউ বেডের কার্যক্রম। 10টা বেড চালু থাকার কথা থাকলেও আইসিইউ হিসেবে আসলে চলছে এখন 5টা বেড। কোভিডের কারণে আসলে যখন প্রয়োজন হবে তখনই আইসিইউটা আসলে সচল রাখাটা খুবই প্রয়োজন হবে। আলাদা করে কোভিড আইসোলেশন ইউনিট আছে, কিন্তু সেটাও চালু করতে গেলে লোকবলের প্রয়োজন, যেটা এখন খুবই সংকট বর্তমানে। জরুরি সময়ে আইসিইউ ইউনিটের বেহাল অবস্থা দেখে দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে নিম্ন আয়ের মানুষ কিন্তু সরকারি হসপিটালগুলোতে আসে, আইসিইউ ওয়ার্ড নিজে আইসিইউতে আছে। করোনা মহামারী যদি আবারও বাড়তে থাকে তাহলে কিন্তু মোকাবেলা করাটা অনেক কঠিন হয়ে যাবে। দ্রুত সময়ে জটিলতা নিরসন করে আইসিইউ ইউনিটগুলো পুরোদমে চালুর কথা জানান সিভিল সার্জন। আমরা সরকারের কাছে আবেদন করেছি জনবলের জন্য, যদি করোনা পরিস্থিতি আপনারা যেরকম মনে করতেছেন ওরকম হয় তো আমাদেরকে জনবল দেওয়া হবে। আমাদের আইসিইউতে কিছু সমস্যা আছে, 2টা এসি নষ্ট হয়েছে, এখান থেকে পানি পড়ছে, এবং নিচতলায় পিডব্লিউডির কিছু কাজ ছিল, এগুলো শেষ করা এখনো হয় নাই। তো আমরা পিডব্লিউডিকে চিঠি দিয়েছি, উনি আমাকে আশ্বস্ত করেছেন এক্সিয়ান মহোদয় যে 1 সপ্তাহের মধ্যে কাজগুলো করে দেবেন। সরকারি এসব আইসিইউ চালু হলে সুবিধা পাবে নিম্ন আয়ের মানুষ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ায় মাস্টার্সের চূড়ান্ত পর্বের পরীক্ষায় ফেল করেছে সব শিক্ষার্থী। শুনতে আশ্চর্যময় মনে হলেও এমনই ঘটনা ঘটেছে কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগে। এই ঘটনায় শিক্ষার্থীরা দুষছেন শিক্ষকদের গাফিলতিকে। তারা বলছেন, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফল বোর্ডে না পাঠানোয় ঘটেছে এমন বিপর্যয়। তবে কলেজ কর্তৃপক্ষ দেখাচ্ছে কারিগরি ত্রুটির অজুহাত, দিচ্ছেন সমাধানের আশ্বাস। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 2022 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স চূড়ান্ত পর্বের পরীক্ষায় অংশ নেয় কুষ্টিয়া সরকারি কলেজের 90 জন শিক্ষার্থী, যার ফল প্রকাশিত হয় চলতি বছরের 4 জুন। এতে রসায়ন বিভাগের সব শিক্ষার্থীরই ফলাফল আসে অকৃতকার্য। বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা বিভাগের শিক্ষকদের সাথে যোগাযোগ করলে জানতে পারেন ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফল বোর্ডে না পাঠানোই ঘটেছে এমন বিপর্যয়। শিক্ষার্থীদের দাবি, শিক্ষকদের গাফিলতির কারণেই ঘটেছে এমন ঘটনা। সরকারি কলেজের রসায়ন বিভাগের মাস্টার্সের যে পরীক্ষাটা হয়েছিল সেখানকার যারা প্র্যাকটিক্যাল নাম্বারগুলো ছিল সেগুলো স্যাররা তাদের ভুলের কারণে পৌঁছাতে পারে নাই, সাবমিট করতে পারে না। তার প্রেক্ষিতে হচ্ছে আমাদের রসায়ন ডিপার্টমেন্টের মাস্টার্সে যারা পরীক্ষা দিয়েছিল তাদের 90 জনই অকৃতকার্য হয়েছিল। 1-2 যদি অকৃতকার্য হতো তাহলে হয়তো আমরা বলতে পারতাম যে এটা বিভাগের ফল্ট বা হচ্ছে স্যারদের কোনো গাফলতি, কিন্তু যখন এখানে দেখা যাচ্ছে যে পুরো একটা ব্যাচ ধরে অকৃতকার্য, মানে কি যে হতে পারে কোনো যান্ত্রিক ত্রুটি বা কোনো সফটওয়্যার আপডেটের প্রবলেম। আমাদের এই অকৃতকার্যর ফলে তো আমাদের একটা বছর নষ্ট হয়ে যাবে, আমাদের শিক্ষা জীবন তো ধ্বংসের পথে। তবে এর দায় স্বীকার করে রসায়ন বিভাগের প্রধান রুকনুজ্জামান বলছেন, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফল অনলাইনে সাবমিট করা হয়েছিল।
তবে কারিগরি ত্রুটির কারণে তা সাবমিট হয়নি। সার্ভার ডাউন থাকার কারণে অনলাইন ওইটা সাবমিট হয়নি, পৌঁছায়নি, কিন্তু সেইটা আমাদের অসতর্কতা, সেই কারণে ভুল হয়েছে। ওইটা আমাদের পরে রিচেক করা দরকার ছিল। আর ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন বলছেন, বিষয়টি সমাধানের চেষ্টা করছেন তারা। কারো দায়িত্বে অবহেলা থাকলে নেবেন ব্যবস্থা। সার্ভারের সমস্যার কারণে তাৎক্ষণিকভাবে পাঠানো হয়নি, পরবর্তীতে যে পাঠাতে হবে এটা দেখো এখন হলো না, পরে আবার ট্রাই করতে হবে। কোনো কারণে এই বিভাগীয় শিক্ষকদের কিছু অসতর্কতার বিষয়টা ঘটছে বসে, তা আমরা জানার সাথে সাথে বিশ্ববিদ্যালয়কে যোগাযোগ করছি। আশা করছি যে একেবারে অল্প সময়ের মধ্যে এই বিষয়টি নিষ্পত্তি করা যাবে। দায়িত্বে অবহেলার কারণে শিক্ষার্থীদের এমন ফল বিপর্যয়ের ঘটনায় জড়িত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা চাই শিক্ষার্থীরা। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সাতক্ষীরার কালীগঞ্জে মরুভূমির খেজুরে মিলছে সোনালী সম্ভাবনা। ছোট এক টুকরো জমিতে মরিয়ম খেজুর চাষ করে প্রবাস ফেরত শকর আলী যেন বদলে দিয়েছে চিরজানা কৃষিচিত্র। মধ্যপ্রাচ্যের মরু অঞ্চল থেকে আনা এই ফল এখন আশার আলো দেখাচ্ছে দেশীয় কৃষকদের। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। ছেলে নিয়ে 6 বছর সৌদি আরব ও বাহরাইনে কাটিয়েছেন সাতক্ষীরার শকর আলী। বিদেশ জীবনের শেষ প্রান্তে বুক ভরা স্বপ্ন আর হাতে নিয়ে এসেছিলেন মরিয়ম খেজুরের অর্ধশত বীজ, যা তার কাছে ছিল স্বপ্নদানার মতো। দেশে ফিরে পুরনো পেশা চাষাবাদে মন দেন তিনি। বসতবাড়ির পাশে 12 কাঠা জমিতে সেই মরিয়ম বীজ বপন করেন নিঃশব্দে। মাস দুয়েকের মাথায় মাথা তুলে সবুজ চারা, আর মাত্র 4 বছরে সেই চারাগুলোতে ধরে মধুমাখা মরিয়ম খেজুর। আমি একটা কথা আগে বলেছি, যে সেটা হচ্ছে এই যে আমি পুরা সাতক্ষীরাকে সৌদি আরব রূপে দেখতে চাই। শুধু নিজেই নয়, আশেপাশের মানুষ এমনকি দেশের নানা প্রান্ত থেকে আসছেন খেজুর বাগান দেখতে, কিনছেন গাছ। মানুষ খুব যত্ন করে এই জায়গায় আসে, যত্ন সহকারে দেখে। আমরাও আসি, যাই, অন্য লোকও আসে, সবাই দেখাশুনো করে, খুব ভালো। আমাদের একজন খামারি শকর আলী, উনি দেখলাম সৌদি আরব থেকে এটা করছে। এটা যদি এই এলাকায় হয় তাহলে এটা হয়তো আরও অনেকে তাকে দেখে উৎসাহিত হবে এবং এরা এই খেজুরটা আমাদের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে। আমরা এই ফসলটা নিয়ে আশাবাদী, আশা করি আমাদের এটা এখানে এই অঞ্চলে সম্প্রসারিত হবে ইনশাআল্লাহ। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, সৌদি আরবের মরিয়ম খেজুর চাষ করে সফলতা দেখিয়েছেন শকর আলী। চাইলে অন্যরাও এই চাষাবাদে মন দিতে পারেন। এক চান্সে যদি অধিক জায়গায় কেউ করে এটা ক্ষতির সম্মুখীন হতে পারে, এজন্য অল্প জায়গায় করে যদি সাস্টেইন করে তাহলে আমরা এটা আরও ভালো মানে ব্যাপক হারে এটা সম্প্রসারণ করার চেষ্টা করব। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তার সাথে আসি, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমরা তার সাথে যোগাযোগ রাখবো। মাত্র 15 কাঠা জমির বসত ভিটার 12 কাঠায় চারা লাগিয়ে গত বছর থেকেই নিয়মিত বিক্রি করছেন মরিয়ম খেজুরের চারা। দেশের নানা প্রান্ত থেকে উৎসাহী মানুষ আসছেন তার খামারে। তার চারা বিক্রি হচ্ছে 300 থেকে 800 টাকা দরে। বর্তমানে তার খামারে আছেন 16,000-এরও বেশি খেজুর গাছ। নিউজ ডেস্ক, দেশ টিভি। ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের 3 দিন পর টয়লেটের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হলো 9ম শ্রেণীর স্কুল ছাত্র আবু রায়হান নেহালের মরদেহ। সোমবার রাত 10টার দিকে ফুলপুর উপজেলার ভাইটকান্দি গ্রামের একটি বাড়ির পেছনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় নেহালের মরদেহ। সে ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর ছাত্র ছিল। গত 13 জুন শুক্রবার রাত 11টার দিকে সখল্লা মোড় এলাকা থেকে নিখোঁজ হয় সে। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পায়নি। অবশেষে সোমবার রাতে সোবহানের বাড়ির পেছনের টয়লেট থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা ঢাকনা খুলে মরদেহটি দেখতে পায়। পরে খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। টানা বৃষ্টিতে খুলনা নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নুর ইসলাম রকি। রকি, কোন কোন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং নিরসনে কি উদ্যোগ দেখছেন আপনি, সেখানকার বিস্তারিত নিয়ে জানাবেন।
মেন যে সড়ক, এই সড়কে কিন্তু আসলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে খুলনার ঠিক জোড়াঘাটস্থ মোড়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার কিন্তু অধিকাংশ জায়গায় কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে গেছে এবং কিছুটা পানি আসলে সরতে শুরু করেছে রাস্তা থেকে। আমরা খোঁজ নিয়ে জেনেছি যে নগরীর রয়্যাল মোড় চত্বর, মজগুন্নি আবাসিক সড়ক, জোড়াগেট এবং নিউ মার্কেট, এই 4টি এলাকায় কিন্তু সব থেকে বেশি পানি আসলে জমেছে। এর বাইরেও কিন্তু বিভিন্ন অলিগলিতেও কিন্তু পানি জমেছে। আমরা যেটা জানতে পেরেছি যে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলেছে যে সড়ক সংস্কারের কাজ হচ্ছে, পাশাপাশি ওয়াসাও কিন্তু কাজ করছে, যার কারণে কিন্তু এই জলাবদ্ধতা হওয়ার একটি কারণ, অন্যতম কারণ বলে তারা দাবি করছে। এবং তারা এটি জানিয়েছে যে খুব দ্রুত এই জলাবদ্ধতা নিরসনে আসলে কি করা যায় সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন। দর্শক এখন কিন্তু খুলনায় বৃষ্টির প্রভাব একটু কমেছে এবং রোদ উঠতে শুরু করেছে, তবে ধারণা করা হচ্ছে হয়তো বা কিছু সময়ের ভিতর মেন যে সড়কগুলো আছে এই সড়ক থেকে কিন্তু পানি সরে যাবে। আমরা কথা বলেছি কিছু ভোক্তাভোগীর সাথে, তারা যদি আমাদের বলেছে যে অল্প বৃষ্টিতেই কিন্তু খুলনায় আসলে সড়কগুলোতে পানি হয়ে যায়, যানবাহনের ভাড়া যেমন বেড়ে যায়, পাশাপাশি কিন্তু তাদের নিয়মিত যে কার্যক্রম ব্যাহত হয় এবং বেশ জনদুর্ভোগ পোহাতে হয়। তবে তারা খুলনা সিটি কর্পোরেশন, ওয়াসা সহ অন্যান্য যে দপ্তরগুলো আছে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন যে খুব দ্রুত এই সড়কের পানি আসলে যেন না নামে, এই সুব্যবস্থা যেন তারা করে। খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ রকি আপনাকে। খুলনা থেকে জলাবদ্ধতার বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রকি।